দেখুন, প্রথম কথা, 1 মাস 2 মাস যদি ট্যারিফ চলে তাতে কেন, ভারতের যদি সারা জীবনও ট্যারিফ চলে তাতেও এমন না যে ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ভারতের এই ওলি সরকার চলে যাওয়াতে মানে মন্দ হয়নি। দেখুন, এটা যদি সত্যি হয় ওনার কথাটা, তো আমি আনন্দিত। কারণ সত্যিই তো এইটুকুনি একটা দেশ, তাদের স্পর্ধা কী করে হয় যে ভারত পৃথিবীর 4র্থ বা 3য় বৃহত্তর ইকোনমি, 4র্থ মিলিটারি সামরিক ক্ষমতা, 140 কোটির দেশ, ভারতের স্পেস, ভারতের নিউক্লিয়ার পাওয়ার, তারপরেও একটা ছোট্ট দেশ সে কি করে এই রকম কথা বলতে পারে, ভারতের ধার্মিক সেন্টিমেন্টকে আঘাত দিতে পারে, এবং কিভাবে সে, ওরা অনেক কথা বলেছেন উনি থেকে এই আচরণ করতে পারে। তো এটা যদি হয়েও থাকে আমি তাহলে খুব আনন্দিত। ভারতের থেকে আঘাত আসবে এবং এমন আঘাত আসবে যে তাদের শির দ্বারা ভেঙে যাবে। কারণ এইটা কেন, আমরা তো কোনো শত্রুতা করিনি, ভগবান রামচন্দ্রকে নিয়ে কেন বলছেন, বলবার দরকার ছিল না। আননেসারি কন্ট্রোভার্সি তো এটা। আপনি বলুন যে ভারতের সাথে আপনার বর্ডার ডিসপিউট আছে, হতেই পারে, সেটা নিয়ে আপনি ঝগড়া করুন। আননেসারি ভারতকে করোনা ভাইরাসের থেকে খারাপ ইন্ডিয়া ভাইরাস উনি বলেছেন। আর্মি কারো কথায় চলে না, আর্মি চলে তার সুপিরিয়র অফিসারের কথায়। ঠিক আছে, আমাদের যেটা সিস্টেম, চাকরি যখন পাই তখন রাষ্ট্রপতির গেজেট বেরায়, চাকরি যখন ছাড়ি তখন রাষ্ট্রপতির পারমিশন থাকে। স্যার, আমরা ট্রাম্পের একটা নতুন রূপ দেখলাম, যে নতুন ভারতের সামনে যেন মাথা নত করতে বাধ্য হচ্ছেন ট্রাম্প। এতদিন পর্যন্ত তিনি একের পর এক সমস্ত স্যাংশনস চাপিয়ে এসছেন, কিন্তু তারপরে হঠাৎ করেই বলছেন যে, মানে এত তর্জন গর্জনের পর তিনি হঠাৎ করে বলছেন যে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে এবং বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই হঠাৎ করে তর্জন গর্জনের শেষে সুর নরম করার কারণটা কী হতে পারে? দেখুন, এক তো প্রতিটি রাষ্ট্রনেতার এক একটা নিজস্ব পার্সোনালিটি থাকে। এবার ট্রাম্প এমন একটা আমরা ব্যক্তিত্বের পরিচয় পাচ্ছি যেটা এর আগে এই লেভেলের রাষ্ট্রনেতার থেকে পাইনি। মানে পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী দেশ, সেখানে উনি যে সমস্ত শব্দ চয়ন করেছিলেন নিজের টুইটার হ্যান্ডেল থেকে ভারতবর্ষ সম্বন্ধে, আর এখন আবার উনি অন্যরকম কিছু কথা বলছেন, সেইখানে আমার মনে হয় যে ওটা ওনার স্টাইল। উনি পৃথিবীটাকে ব্যবসার আতস কাজ দিয়ে দেখেন, এবং তাতে কি হয় উনি ভাবেন যদি কাউকে ব্যবসায় একটু টাইট দেওয়া যায় সে হয়তো সত্যিকারেরই মানে শেষ হয়ে যাবে। বাট আসলে তো পৃথিবীটা তা না, পৃথিবীতে ব্যবসার বাইরেও অনেক কিছু থাকে। আমরা যেমন ধরুন না, আমাদের বাঙালিদের মধ্যে খুব কম লোকই ব্যবসা করে, কিন্তু সারা পৃথিবীতে তো বাঙালিদের নাম আছে। তো সেরকমই আপনি যদি দেখেন তো আমাদের, ওরা ভেবেছিল যে ওদের যেমন ইচ্ছে করিয়ে নেবে, ব্যবসার এই 30%, 50%, কখনো 100% করে। তো সেটাতে ভারত যখন একটু মানে তার শিরদাঁড়াটা বাঁকায়নি, তখন তিনি কিছু কুকথাও বলতে শুরু করেন যে মৃত ইকোনমি ভারতকে, এবং মাঝখানে বলেছিলেন যে চায়না নিয়ে নিল ভারতকে, অন্ধকার জগতের চায়না ভারতকে আর রাশিয়াকে টেনে নিয়ে গেল। এগুলো একজন রাষ্ট্রপতি এবং অত বড় একটি দেশের, অত শক্তিশালী দেশের একটা রাষ্ট্রপতি, তার মুখে মানায় না। বাট সেটাকে তো আমাদের কোনো কন্ট্রোল নেই আমাদের দেশের, কিন্তু আমাদের দেশে যেটা কন্ট্রোল আছে যে আমরা কি শব্দচয়ন ব্যবহার করব এবং আমরা কেমন ব্যবহার করব। তো সেখানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের দেশ খুব এই ব্যাপারটাতে খুব রিজার্ভ ছিল বলা যায়। এবং একদম শুরুতে যেটা হয়, ওনার মনক্ষুণ্ণটা শুরু হয় দুটো কারণে। একটা হচ্ছে ওনার একটা ফ্রাস্ট্রেশন চলে আসে যে ভারতবর্ষ ওনাকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ থামাবার ক্রেডিটটা দিচ্ছে না কেন। কারণ পাকিস্তানের আর্মি চিফ তো সারা পৃথিবীকে বলেছে উনি নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, বাট ভারত বলেনি। এবং একসময় আমাদের দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে প্রথমে উনি মুখ খোলেননি, বাট যখন মুখ খুললেন ওপেনলি পার্লামেন্টে বললেন যে কোনো দেশের কেউ আমাকে কোনো রিকোয়েস্ট করেনি। তো সেটাতে কি হলো, একটুখানি অন্যরকম ব্যাপার হয়ে গেল যে ওনার একটা মনক্ষুণ্ণতা হলো। তারপরে এই ট্যারিফ, ওনার ব্যাপার ছিল যে রাশিয়ার থেকে কেন তেল কিনবে, আমরা রাশিয়ার থেকে জিনিস কিনবো, কিন্তু ভারত কেন তেল কিনবে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয় ওনার চালটা নষ্ট হয়ে যায়, এবং কোথাও একটা আমেরিকার যারা মানে বুদ্ধিসম্পন্ন মানুষ তারা ওনাকে অ্যাডভাইস করেছেন যে আপনি এগুলো না করে বরং ভারতের সাথে মিটিয়ে নিন, না হলে আমরা অনেক কিছু হারাবো।
এবার কি হারাতে পারি? ভারত তো আমেরিকার তুলনায় অনেক ছোট দেশ। ভারতের সাথে আমাদের স্বার্থ আছে ওখানে জিনিসপত্র বিক্রি করবার, আমাদের একটা মার্কেট, ভালো মার্কেট আমেরিকা। ওরা খুব একটা আমাদেরকে জিনিসপত্র আমাদের থেকে কেনে, বাট আমাদের বেচার রেশিওটা অতটা না, মানে একটা ট্রেড ডেফিসিট আছে, বেশ বড় ট্রেড ডেফিসিট, ধরুন $50 বিলিয়ন, যেটা ট্রাম্প বারবার বলে। বাট ট্রেড ডেফিসিটটাই পৃথিবীর একমাত্র ডেফিসিট না, ট্রাস্ট ডেফিসিট বলে জিনিস হয়। তো এইবার আমেরিকার সাথে ভারতের ইন্দো পাকিস্তান ওয়ারের পরে একখানা মিসট্রাস্ট ছিল, সেটা অনেক আস্তে 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 একের পর এক প্রাইম মিনিস্টারের সাথে ওদের প্রেসিডেন্টের এবং ভারতের মানে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্যাক্টের পরে অনেকটা একটা বলতে পারেন মলম লাগানো হয়েছিল। উনি এসে প্রথমে তো খুব একটা গলাগলি, তারপরে যেটা দেখলাম যে উনি একদম ভারত বিরোধী কথাবার্তা বলতে শুরু করলেন, পাকিস্তানকে খুব কাছে টেনে নিলেন, যত রকমভাবে পারেন ভারতকে ইরিটেট করলেন। লাস্টে যে টুইটটার কথা আপনি বলছেন তাতে উনি একটু ব্যাক গিয়ার দিলেন। ব্যাক গিয়ার দেওয়া মাত্র যেটা হলো, ভারতের প্রধানমন্ত্রী বললেন যে আমরা ব্যবসা করতে চাই, আমাদের কোনো অসুবিধা নেই এবং আমরা আশা করছি যে ভালোভাবে আমরা ব্যবসা করতে পারবো। এটা কেন করলেন? কারণ দেখুন, ট্রাম্প আমার যেটুকুনি মনে হয় উনি ইগোটাকে বড় প্রাধান্য দেন। কারণ এরকম করে উনি বহু বলেছেন যে আমি আমেরিকার রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবো, পারেননি। ইসরায়েলের ব্যাপারে বলেছেন, ইসরায়েল তো কথাই শুনছে না, কালকে তো দেখলাম দোহাতে অ্যাটাক করলো ইসরায়েল। তো এইবার উনি যখন সব জায়গায় ফেলিয়ার হয়ে যাচ্ছেন, ওনার সেই ফ্রাস্ট্রেশনটা ওনার টুইটের মধ্যে আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। করছে না, কারণ রিজেক্ট করাটা বুদ্ধিমান কাজ না। এত বড় তো ব্যবসা, আমরা কেন ব্যবসা হারাবো? আমাদের ব্যবসায়ীগুলো কোনো তো দোষ করেনি। এবার যদি আমরা যেটা বলতে চেয়েছি সেটা যদি আমরা ফার্ম থাকি, তারপরে যদি ওরা পিছনে হটে, আমাদের মেনে নেওয়া উচিত। এবং যেটা আমাদের প্রথম দিনের স্ট্যান্ড ছিল, আমরা একটা নোংরা কথা বলিনি দেশ হিসাবে, সেই স্ট্যান্ডটা আমরা এখনও মেনটেন করছি। এবং ট্যারিফের আমরা তোয়াক্কা করিনি, অল্টারনেটিভ মার্কেট খোঁজা হয়েছে। ইউনাইটেড কিংডমের সাথে আমরা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছি, দুবাই ইউএইর সাথে কথা চলছে, জাপানের সাথে কথা চলছে, আমি শুনছি অস্ট্রেলিয়ার সাথেও কথা চলছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও নাকি অনেকটা এগিয়ে গেছে কথা। এবং অল্টারনেট মার্কেট আমরা খুঁজতে শুরু করেছি, কিছুটা সাকসেসফুলও হয়েছি। এবার তারপরে এখন যদি আপনি দেখেন যে এরাও আবার সেই আগের ব্যবসার মোডে চলে আসে, ট্যারিফ কমিয়ে, অল দ্য গুড। বাট এটা কেন হলো? আমার মনে হয় চায়না, রাশিয়া আর ভারতের হৃদ্যতার একটা ফটো দেখার পরে উনি নিজে টুইট করেছিলেন, সেটা ওনার একটুখানি ওনার এবং ওনার যত সহকর্মীরা আছে যারা ওনাকে অ্যাডভাইস করেন, এই ব্যাপারটাতে ওরা একটু আঁচ পেয়েছে যে এটাও তাহলে হতে পারে। কারণ চায়নার সাথে তো আমাদের ব্যবসা চলছে, যুদ্ধও হয়েছে, ব্যবসাও চলছে। এবং আমেরিকা তো আগেও আমাদের স্যাংশন করেছিল। তো সেই স্যাংশন করা আমেরিকাকে যদি আমরা ট্রাস্ট করতে পারি, তাহলে আমরা ব্যবসার জন্য চায়নাকেও ট্রাস্ট করতে পারি। ডিফেন্সের জায়গায় থাক, ব্যবসা বাণিজ্যের জায়গায় থাক। তো সেই হিসাবে আমার মনে হয় ওনার সুমতি হয়েছে, এবং তাতে যদি কিছু ভালো ফল হয়, উনি এটাও বলেছেন যে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে উনি কথা বলবেন 2-1 সপ্তাহের মধ্যে। তো যদি কোনো ভালো ফল হয় তো নাথিং লাইক ইট। কিন্তু ওনার কি সত্যিই সুমতি হয়েছে? তার কারণ উনি একদিকে যখন এইরকম একটা টুইট করছেন যে তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান, ব্যবসা বাড়াতে চান, এবং ভারতও তাতে মানে ইতিবাচক সাড়া দিয়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে তিনি ইউরোপিয়ান ইউনিয়নকে উস্কাচ্ছেন। তিনি ইউরোপিয়ান ইউনিয়নের মানে একটা সম্মেলনে গিয়ে তিনি বলছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের উচিত ভারত এবং চায়নার ওপর 100% ট্যারিফ আরোপ করা, এবং এখনও পর্যন্ত 50% ট্যারিফ যে রেখে দিয়েছেন সেটা কিন্তু এখনও ওঠাননি, এই স্যাংশনগুলো ওঠাননি। সেক্ষেত্রে ব্যবসার যা ক্ষতি ভারতের হওয়া সেটা কিন্তু হচ্ছেই। দেখুন, প্রথম কথা, 1 মাস 2 মাস যদি ট্যারিফ চলে, তাতে কেন ভারতের যদি সারা জীবনও ট্যারিফ চলে, তাতেও এমন না যে ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এখন ভারতের যে ইকোনমিক অবস্থা, তার থেকে অনেক খারাপ অবস্থা ছিল যখন অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট ছিল। তারপরেও আমরা নিউক্লিয়ার ব্লাস্ট করেছি এবং ওরা স্যাংশন করেছিল। এইবার ট্রাম্প অনেক কিছু বলেন, ওনার মানে মুখ ফসকে কথা বেরিয়ে যায়। আমার মনে হয় ট্রাস্ট করার প্রয়োজন নেই, কেস টু কেস বেসিসে অ্যাকশন করা উচিত। আমরা ট্যারিফের কাছে মাথা নোয়াইনি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, রাশিয়ার থেকে তেল কিনে যাচ্ছি। তারপরে ওরা যদি ট্যারিফ নামায় তো ভালো ব্যবসা হবে, আর যদি না নামায়, ইউরোপিয়ান ইউনিয়নকেও যদি ব্যান করতে বলে, সেটা যদি ইউরোপিয়ান ইউনিয়ন শোনে, যেটা আমার মনে হয় শুনবে না, কারণ ইউরোপ তো নিজেরা ডিপেন্ডেন্ট রাশিয়ার তেলের ওপর। ইউরোপের তো মানে ইকোনমির অবস্থা খুবই খারাপ। তো সেখানে তারা শুনলে তো তারা নিজেদেরই পায়ে কুড়ুল মারবে, কেন শুনবে? আমার মনে না শুনবে। এবং সেটা উনি আশা করছেন, এবং সেটা যদি করেন তো আমাদের ট্রাস্ট করবার তো দরকার নেই। আমরা আমাদের পলিসি মেনটেন করছি, ন্যাশনাল পলিসি। তারপরে কেউ ব্যবসা করলে করুক, না করলে আমরা অন্য জায়গায় দেখব।
স্যার যদি আমরা একটু পিছন দিকে দেখি তাহলে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় কিন্তু আমেরিকা সহ গোটা ইউরোপ এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু রাশিয়ার বিরুদ্ধে গিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু একটা এরকম তৈরি শুরু হয়েছিল যে রাশিয়ার থেকে সমস্ত রকম তেল কেনা বন্ধ করে দেওয়া হবে এবং তার থেকেই কিন্তু ভারতের কাছেও বার্তা গেছিল, ভারত যেটা বার্তাটা শোনেনি। সেখানে দাঁড়িয়ে এখন ভারতকে রুশ যুদ্ধ মেশিন বলে উল্লেখ করছেন ট্রাম্প এবং সেক্ষেত্রে এই কথাটা বলেই ইউরোপিয়ান ইউনিয়নকে উস্কানোর চেষ্টা করছেন। আপনি যেটা বললেন যে ইউরোপিয়ান ইউনিয়নের অলরেডি আর্থিক অবস্থা খারাপ, সেক্ষেত্রে তারা হয়তো এই উস্কানিতে কান দেবে না, কিন্তু তারপরেও যদি কান দেয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? দেখুন, এটা তো কমপ্লিটলি হাইপোথেটিক্যাল কেস। আপনি যেটা বলছেন যে আমেরিকাও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল আর ইউরোপিয়ান ইউনিয়নের সবকটি দেশ বন্ধ করে দিল, আমার মনে হয় এটা হবে না, প্রথম কথা। আর হাইপোথেটিক্যালি কোশ্চেনের এরকমভাবে উত্তর দেওয়া যায় না। যদি ওয়ার্স্ট কেসে ধরুন যে সমস্ত পৃথিবী ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, তাতেও কি ভারতবর্ষ মরে যাবে? ভারতবর্ষ নিজের ফুড প্রোডাকশানে সেলফ সাফিসিয়েন্ট, ভারতবর্ষের পয়সা কড়ি যথেষ্ট আছে, দেশে অনেক সোনা আছে, ব্যবসা বাণিজ্য চলছে, আমরা হয়তো একটুখানি পিছিয়ে যাব বাট শেষ হয়ে যাব না। সেই সবার চেষ্টা তো আমরা ব্রিটিশ রাজ্য হয়নি, মোগল রাজ্য হয়নি। তাহলে ওই চিন্তাটা করবেন না এবং এত এক্সট্রিম হাইপোথেটিক্যাল কোশ্চেন বলা যায় না। বাট যেটা আমরা আশা করছি যে ইউরোপের যেগুলো বড় দেশ তারা রাশিয়ার বিরুদ্ধাচরণ করেছিল কারণ ন্যাটোর সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে, কিন্তু ফ্রান্স আর জার্মানি আমার যেটুকুনি জানা আছে তারা রাশিয়ার তেল কিনছিল। এবং একটি মিটিংয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারকে একজন ইউরোপিয়ান জার্নালিস্ট যখন বলেন আপনি কেন কিনছেন, তখন তিনি সঙ্গে সঙ্গে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেন যে আপনাদের এই দেশ এত এত কিনেছে, যেটা আমরা সারা সিজনে কিনেছি তারা ওরা এক সপ্তাহে কিনেছে। তো রাশিয়ার সাথে যুক্ত হয়ে যাবে 100%। আপনি যেটা হাইপোথেটিক্যালি, আমি যে বলি হাইপোথেটিক্যালি ভারত রাশিয়া চায়না যুক্ত হয়ে গেলে কী অসুবিধা আছে তাহলে, তাই না? তো এক জায়গায় কম্প্রোমাইজ করবার জায়গায় অন্য জায়গায় কম্প্রোমাইজ করবে, কোনো অসুবিধা নেই। তো আমরা তো রাশিয়ান ইকুইপমেন্ট ব্যবহার করছি, সুখয় ব্যবহার করছি, তো মিরাজ ব্যবহার করছি, মিক্স ব্যবহার করেছি, ট্যাঙ্কস ব্যবহার করেছি, এবং ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আমাদের নিজেদের ডিফেন্স প্রোডাকশন এখন ভালো। তো আমাদের কিসের ওপর ডিপেন্ডেন্স হবে? হ্যাঁ, গ্রোথ আটকে যেতে পারে একটু, গ্রোথ, বাট আমাদের সার্ভাইভাল কখনো আটকাবে না। সার্ভাইভালের চিন্তা করবেন না। এবং আমার মনে হয় উনি অনেক কিছু বলে থাকেন যেটা উনি করতে পারেন না, এবং ওনার নিজের দেশেই ওনার বিপক্ষে বহু লোক ভারতের সাথে এই বিরুদ্ধাচরণ করবার বিপক্ষে কথা বলছে, এবং আমেরিকার বহু মানুষ ক্ষুব্ধ এই ব্যাপারে, যারা এই ব্যাপারে কাজ করে এসেছিল এতগুলো বছর ধরে, একটার পর একটা অ্যাডমিনিস্ট্রেশনে, যেমন বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন, তারাবাই ওবামা, মাঝখানে বুশ, আপনি যদি দেখেন তো তারা অনেক কাজ করেছিল দুই দেশের একটুখানি বিশ্বাসের আঙ্গিনায় আসতে, সেটা ইনি একদিনে ভেঙে দিয়েছেন। এবং সেইখান থেকে আবার জড়ো হতে খুব সময় লাগবে, বাট বিশ্বাস করবার দরকার নেই, ব্যবসা হোক বিশ্বাস ছাড়া। আমেরিকার শুল্ক কোপের জেরে কি ভারতের জিডিপি পড়তে পারে, মানে সেক্ষেত্রেই কোনো মানে ফল হতে পারে? দেখুন, জিডিপি না, আমি তো ইকোনমিস্ট না, বাট একটু আধটু তো পড়াশোনা করি। জিডিপি পড়ার জন্য অনেক অনেক ফ্যাক্টর আছে। আপনি যদি দেখেন রিসেন্টলি জিএসটি একটা দিওয়ালি গিফট বলছে শাসক দল, প্রাইম মিনিস্টার, আর আমাদের যারা বলে আমাদের যারা অপোজিশন, তারা বলছে যে আমাদের স্টেটগুলো অনেক টাকা ভর্তুকি দিলে ভালো হয় কারণ লস হবে পয়সা। এবার কি হচ্ছে যে এই যে আমরা অনেক 28% থেকে 14%, 14% থেকে 5% জিএসটি করে দিয়েছি, আমি এই প্রশ্নটার ঘুরিয়ে উত্তর দিচ্ছি, তাতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে অতগুলো পার্সেন্টেজ জিএসটি লস হয়ে যাবে। বাট অন্য দিক দিয়ে যদি আপনি দেখেন, একটা মানুষ যে আগে একটা শ্যাম্পু কিনতো সে হয়তো 3টে কিনবে কারণ দাম কমে গেছে, বা 2টো কিনবে। ফলে ওই রকমভাবে না, যে হিসাবটা বোঝা যাবে 2 বছর পরে যে এই জিএসটি কমানোতে মানুষের পারচেস পাওয়ার বেড়েছে এবং তারা আরও বেশি খরচা করেছে, না একদম ওই যেটুকুনি খেত সেটুকুনিই খেয়েছে। কারণ সত্যি যদি সেইটুকুনিতেই থেমে থাকে তাহলে স্টেটগুলো লস হবে। আর যদি আরও বেশি খরচা করে থাকে, যে ঠিক আছে আমি তখন কষ্ট করে একটা সাবান ব্যবহার করছিলাম, এখন আমি 4টে ব্যবহার করব, তাহলে তো উল্টো ব্যাপার হবে আর কি। তো সেইটা, এর মধ্যে অনেক দ্বিমত আছে যে আমেরিকার সাথে ব্যবসা বন্ধ হয়ে গেলে আমাদের জিডিপি কমে যাবে। জিডিপি একটা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে না, অনেকগুলো ফ্যাক্টর আছে। তো ফলে এখন সেটা বলা যাবে না। একটা কষ্ট তো হবেই, কিছু বিজনেস আছে যারা আমেরিকার ওপরেই এক্সপোর্ট করে বাঁচত, তাদের রিরুট করা হচ্ছে অন্যান্য দেশে। 40টা দেশের সাথে ভারত অ্যাগ্রেসিভলি চেষ্টা করছে যোগাযোগ করবার। তো সেইখানে কি হবে যে এখন দেখতে হবে
যে আমেরিকার এই যেটা উনি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে বসবেন বলছেন, সেটার আউটকামটা কি হয়। আমি পজিটিভলি দেখছি যে এরা আবার সেই আগের জায়গায় ফেরত আসবে। নেপালে এখন মানে আগুন জ্বলছে এবং যেটা বলা হচ্ছে যে 26টা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জন্য নাকি জেন জি যারা তারা একেবারে উত্তপ্ত হয়ে পড়ে এই কাণ্ড ঘটিয়েছে, তার সঙ্গে দুর্নীতিরও প্রসঙ্গ উঠে আসছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, আমাদের মানে দেশের সিকিউরিটির প্রশ্ন উঠছে যে নেপালের সঙ্গে ভারতের কিন্তু বর্ডারে কোনো কাঁটাতার নেই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে জঙ্গিরা ভেতরে ঢুকে এই কাণ্ড করছে তারা তো এখন এই কাঁটাতারের সীমান্ত না থাকায় খুব আরামসে ভারতে চলে আসতে পারে, সেক্ষেত্রে তো ভারতের সিকিউরিটিতে হ্যাম্পার হতে পারে। প্রথম কথা, আমি তো এখন অবধি মনে হচ্ছে না কোনো জঙ্গিরা কিছু করছে নেপালে। আমার মনে হচ্ছে যে মব করছে, একটা মবক্রেসি হচ্ছে, প্লাস জেন জি বলে যেটা আপনারা বলছেন যে ইয়াং পিপল, তারা ফ্রাস্ট্রেশনে দেশের করাপ্ট লিডার্সদের ওপরে ক্ষোভে উত্তেজনায় তারা ফেটে পড়ছে এবং সেখান থেকে একটা ট্রিগার তারা পেয়ে গেছিলো যখন তাদের সোশ্যাল মিডিয়া ব্লক করা হয়েছিল এবং সেখান থেকে এটা হচ্ছে। এবার বাইরের কিছু দেশের মদতও থাকতে পারে এই ব্যাপারটাতে, যেটা আমরা বাংলাদেশে দেখেছি, শ্রীলঙ্কাতে দেখেছি। বাট এই মুহূর্তে আমি কোনো এইটাতে টেররিজম অ্যাঙ্গেল দেখছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের সাথে নেপালের 1700 কিলোমিটারের মতো বর্ডার আছে। ভারতবর্ষের 5টা রাজ্যের বর্ডার আছে, আমাদের পশ্চিমবঙ্গেরও আছে, বিহারেরও আছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এতগুলো রাজ্যের বর্ডার আছে। তো এই 1700 কিলোমিটার বর্ডার ওভারনাইট তো আমরা কাঁটাতার বা কিছু দিতে পারবো না। এটা খোলা বর্ডার আছে, এতদিন ট্রাস্ট ছিল। এবং আপনি যদি দেখেন যে জেল ব্রেক হচ্ছে নেপালে, তারা ধরাও পড়ছে কিছু কিছু মানুষ। 30 জন মতো ধরেছে আমাদের এসএসবি, যারা নেপাল বর্ডারটা দেখে। তো তারা এই বর্ডারগুলোতে আমাদের একটু চেকিং বেশি হচ্ছে এখন, এবং কোনো একটা সময় হয়তো আরও মুভমেন্টস, আরও বেশি ফোর্স লাগানো হবে এই বর্ডারে। বাট এই মুহূর্তে আমি দেখছি না যে লক্ষ লক্ষ লোক ভারতে চলে আসবে নেপাল থেকে। নেপালের একটা অভ্যন্তরীণ সমস্যা চলছে এবং সেই সমস্যার তারা সমাধান খোঁজবার চেষ্টা করছে, একটা ভালো সরকারের জায়গায় চেষ্টা করছে, যাতে মানুষ একটু মানে বেঁচে থাকতে পারে, একটু চাকরি করে খেতে পারে আর কি, সাধারণ মানুষ। তো আমার আশা করি যে কয়েকদিনের মধ্যে তারা একটা কিছু সলিউশন পাবে এবং নেপালের এই করাপ্ট সরকার, চায়নার মানে আপনি বলতে পারেন যে চায়নার প্রক্সি সরকার, সেটা সরে এখন যদি নতুন কেউ আসে আমার মনে হয় ভালোই হবে একদিক দিয়ে। আমরা প্রথম থেকেই দেখছি যে একদিকে প্রথমে হলো শ্রীলঙ্কা, যেখানে দেখলাম যে গোতাবায়া রাজাপাকসের সরকারকে এই ঠিক একই রকম মানে অভ্যুত্থান হলো এবং সেখানে তার বাড়ির মধ্যে ঢুকে গেল, সেখানে গিয়ে কি তাণ্ডব করলো সেটা আমরা দেখলাম। পরে রানিল বিক্রমসিংঘে এসে ব্যাপারটাকে শক্ত হাতে ধরে শান্ত করলেন। ঠিক তার কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পেলাম বাংলাদেশেও এইরকম উত্তাল অবস্থা, গণভবনে লোকজন ঢুকে পড়লো এবং কি যাচ্ছে তাই কাণ্ড করেছে সেটা আমরা দেখেছি। এরপরে নেপালেও সেই একই রকম, মানে এবং সেখানে বলা হচ্ছে যে জেন জি নাকি এই কাণ্ড ঘটাচ্ছে। কিন্তু যেন মনে হচ্ছে যে পরপর ভারতেরই প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এই রকমভাবে পরপর একের পর এক চেন ওয়াইজ কেউ যেন ভেতর থেকে উস্কিয়ে এরকম একটা ঘটনা ঘটছে। এবং আজ মানে নেপালকে আমরা জানতাম যে একমাত্র হিন্দু রাষ্ট্র পৃথিবীর মধ্যে, সেখানে পশুপতিনাথ মন্দিরে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এইটা কি শুধুমাত্র জেন জির একটা উত্তেজনার জন্য, নাকি এর পিছনে আরও বড় ষড়যন্ত্র থাকতে পারে? দেখুন, এটা আমার মনে হয় একটা মিক্সড ব্যাগ। এক তো হচ্ছে যে প্রচুর করাপশান এবং এই ইয়াং পিপুল যারা প্রায় 21% নেপালের ইউথ জেন জি যেটা আপনি বলছেন, তাদের অর্ধেকের কাছে চাকরি নেই এবং তাদের ফ্রাস্ট্রেশন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নেতা মন্ত্রীদের সন্তানেরা দারুণ দুধে ভাতে আছে এবং তাদের বেসিক্স নেই। এবং কিছু মানুষ আছে নেপালে যারা ক্ষমতাটাকে কুষ্ঠিগত করে নিয়েছে, যেমন যিনি ওলি প্রাইম মিনিস্টার, যিনি অপোজিশন লিডার প্রচণ্ডা, আর যিনি কালকে আমরা দেখছিলাম টিভিতে শের বাহাদুর দৌবা, যিনি মার খাচ্ছিলেন। তো এরা সবাই ঘুরে ফিরে প্রাইম মিনিস্টার ছিল এবং এরাই পাওয়ারটাকে শেয়ার করে একটা মিউজিক্যাল চেয়ারের মতো। এবং সেখানে আমার মনে হয় যে বাইরের যদি ইনভলভমেন্ট থাকে, বাট সেই ইনভলভমেন্টটার বেস কিন্তু এই করাপশান এবং টোটাল উদাসীনতা। 17 বছরে 14 বার গভর্নমেন্ট পাল্টেছে নেপাল এখনও কিন্তু রাজনৈতিকভাবে স্থির না, অস্থির ডেমোক্রেসি। এবং সেখানে এত করাপশান বলে আপনি যে এটা বললেন হিন্দু কিংডম, তো একটা কিংডম ছিল রাজত্ব, সেটার থেকে 250 বছর পরে এরা ডেমোক্রেসিতে এসছে এবং ডেমোক্রেসিতে এসা মাত্র কমিউনিজমে ঢুকে গেছে। তো একদম এক এক্সট্রিম থেকে আরেক এক্সট্রিমে ঢুকে গেছে, কোথায় হিন্দু কিংডম আর কোথাও পিওর কমিউনিস্ট গভর্নমেন্ট আর কি। এবং সেইখানে আমার মনে হয় যদি বাইরের থেকে কেউ করে তো কারা করতে পারে,
নেপালের সম্বন্ধে ইন্টারেস্টেড কারা? চীন ইন্টারেস্টেড, ভারত ইন্টারেস্টেড, আমেরিকা ইন্টারেস্ট। আমেরিকা তো সারা পৃথিবীর সম্বন্ধে ইন্টারেস্টেড। এবার এরা যদি করেও থাকে তার জন্য যথেষ্ট কারণ ছিল। এবার সেটা সময় বলবে যে এটা কি মানে ইঞ্জিনিয়ার্ড না, কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখেছি যে অভ্যুত্থান হয়েছে, একটা টেম্পোরারি সরকারে হয়েছে, তারপরে যে তিমিরে বাংলাদেশ ছিল সেই তিমিরেই চলে গেছে। তো এই মুহূর্তে আমি বলতে পারবো না যে এটা যারা ভারত বিরোধিতা করছে তারা করলো, অন্তর্বর্তী সম্পূর্ণ একটা ইন্টারনাল রিভলিউশন হলো, না আরও কিছু ফোর্সেস আছে যারা এটাতে খেলা করছে নেপালের সাথে। তবে এটা বলতে পারবো যে ভারতের এই অলি সরকার চলে যাওয়াতে মানে মন্দ হয়নি। আমরা দেখলাম যে যখনই নেপালে এই অভ্যুত্থান হলো তখন নেতা মন্ত্রীরা কীভাবে মার খাচ্ছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে মানে জ্বালিয়ে দেওয়া হলো এবং হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন নেতা মন্ত্রীরা। কিন্তু এর মধ্যেও কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি কিন্তু ভারত বিরোধী ওনার সুরটা বজায় রেখেছেন। তিনি আপাতত ওখানে একটি সেনা ব্যারাক আছে, শিবপুরি সেনা ব্যারাকে রয়েছেন এবং সেখান থেকে তিনি এই বার্তা দিচ্ছেন যে রামের জন্মস্থান, লিপু লেক, মানে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন, কোট আনকোট বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং সেই জন্যই নাকি দিল্লির রোষানলে পড়ে তাকে গদি হারাতে হলো। মানে ভারতের এতটা ক্ষমতা যে অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে গদি হারাতে হয়। দেখুন, এটা যদি সত্যি হয় ওনার কথাটা তো আমি আনন্দিত, কারণ সত্যিই তো এইটুকুনি একটা দেশ, তাদের স্পর্ধা কী করে হয় যে ভারত পৃথিবীর চতুর্থ বা তৃতীয় বৃহত্তর ইকোনমি, চতুর্থ মিলিটারি সামরিক ক্ষমতা, 140 কোটির দেশ, ভারতের স্পেস, ভারতের নিউক্লিয়ার পাওয়ার, তারপরেও একটা ছোট্ট দেশ সে কি করে এই রকম কথা বলতে পারে, ভারতের ধার্মিক সেন্টিমেন্টকে আঘাত দিতে পারে এবং কিভাবে সে ওরা অনেক কথা বলেছেন উনি থেকে এই আচরণ করতে পারে। তো এটা যদি হয়েও থাকে আমি তাহলে খুব আনন্দিত, এবং যদি না হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে ভারতের এই রকম সিচুয়েশনে একটু স্ট্রং মেজার্স নেওয়া উচিত। যেমন বাংলাদেশও মাঝখানে খুব বেশি কথা বলছিল ভারত নিয়ে, মানে কলকাতা অ্যাটাক করবে, শিলিগুড়ি করিডোর কেটে দেবে, নর্থ ইস্টকে সেভেন সিস্টার করে ওখানকার প্রধান উপদেষ্টা কথা বলছিলেন, এখন বলছেন না যদিও, বাট তারপরে ভারতকে একটু অল্প আর কি স্ক্রু টাইট করেছে বাংলাদেশের, বা ইকোনমিক্স কিছু মেজার নিয়েছে। বাট আমার মনে হয় যে ছোটোখাটো দেশগুলো যদি এরকম বলে তো তাদের একটা ভয় থাকা উচিত যে ভারতের থেকে আঘাত আসবে, এবং এমন আঘাত আসবে যে তাদের শির দ্বারা ভেঙে যাবে। কারণ এইটা কেন, আমরা তো কোনো শত্রুতা করিনি, ভগবান রামচন্দ্রকে নিয়ে কেন বলছেন, বলবার দরকার ছিল না, আননেসারি কন্ট্রোভার্সি তো এটা। আপনি বলুন যে ভারতের সাথে আপনার বর্ডার ডিসপিউট আছে, হতেই পারে, সেটা নিয়ে আপনি ঝগড়া করুন। আননেসারি ভারতকে ইন্ডিয়া করোনা ভাইরাসের থেকে খারাপ ইন্ডিয়া ভাইরাস উনি বলেছেন, এবং এই রকম কথাবার্তাগুলোকে তো অ্যাভয়েড করা উচিত। বাট বলার সাহসটা কি করে হচ্ছে? তো যেখানে সাহস যে যোগাচ্ছে তারা তো এখন আসছে না বাঁচাতে, উনি তো পালিয়ে বেঁচে আছেন, নাহলে মরে যেতেন, দু একজন মারাও গেছে, মারও খেয়েছেন মানুষ। তো সেখানে উনি ভারতকে দোষারোপ করছেন, আমার মনে হয় মিথ্যে দোষারোপ, কারণ ভারত এখনও অবধি আমি যেটুকুনি জানি এরকম রেজিম চেঞ্জ অপারেশন করে না। বাট আমার মনে হয় যে ভারতের করা উচিত, অন্তত চেষ্টা তো করা উচিত যে ছোট ছোট দেশগুলো কেন এরকমভাবে বিষোদ্গার করবে। আমরা কিছুদিন আগে যখন বাংলাদেশের এই অভ্যুত্থান দেখেছিলাম তখন আমরা বারবার শুনেছিলাম যে বাংলাদেশে যারা মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তাদের যে নেতারা তারা বলছেন যে চিকেন স্নেক দখল করব, সেভেন সিস্টার দখল করব। সেই চিকেন স্নেকের একদিকে হচ্ছে বাংলাদেশ যেখানে অরাজকতা চলছে, এখন অন্যদিকে অন্য পারেও কিন্তু সেই অরাজকতার পরিস্থিতি। এর পেছনে কি মার্কিন ডিপ স্টেটের কোনো ষড়যন্ত্র থাকতে পারে? দেখুন, এই মুহূর্তে তো বলতে পারি না, বাট ভারতবর্ষের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অদ্ভুত লাভ হেড রিলেশনশিপ বলতে পারেন। একদিকে তারা চায় যে তারা আমাদের সাথে একসাথে দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে আমরা কোয়াড বানিয়ে একটা ফোর্স তৈরি করব, যেখানে আমরা মানে আমেরিকার যেটা প্রধান প্রতিযোগী সেটা হচ্ছে চীন, ভারত না। এবং তাদের একটা ইচ্ছা আছে যে চীনকে একটুখানি যদি দাবিয়ে রাখা যায় মিলিটারিলি এবং অন্যভাবে বাণিজ্য ব্যবসাতে, সেখানে ভারত নাকি তাদের সামনে দাঁড়াবে, তাদের হয়ে কাজ করবে, তাদের ইচ্ছে মনে। কোয়াডটা তো ওই জন্যই হয়েছিল যে জাপান, অস্ট্রেলিয়া, ভারত আর আমেরিকা, 4টে দেশ নিয়ে শুরু হয়েছিল। এবার সেটা তাদের ইচ্ছা।
আবার তাদের ইচ্ছা যে ভারতকে হেনস্থাও করব, ভারতের শিলিগুড়ি করিডোরে বা বাংলাদেশের রেজিম চেঞ্জ করব, ভারতের আশেপাশে যখন ভারত কোনো মিসাইল টেস্ট করছে তখন শ্রীলঙ্কাটাতে একটা যুদ্ধজাহাজ পাঠিয়ে দেব। এই কাজগুলো দেখাচ্ছে দ্বিচরিতা তাদের, এবং পাকিস্তানের জেনারেলকে বসে বসে খাওয়াবো বাড়িতে এবং তার সাথে খুব সুন্দর কথা বলবো, ভারতকে অপমান। তো সেখানে আমেরিকার নিজের ইন্টেনশনটা আমেরিকা নিজেই কনফিউজড যে তোমরা ভারতের শত্রুতা করতে চাও না বন্ধুত্ব করতে চাও। তো সেইখানে কি হচ্ছে, মিক্সড মেসেজ যাচ্ছে ভারতের কাছে, এবং ভারত খুব কেয়ারফুলি পা ফেলছে। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি তো করতেই হবে, উপায় নেই দেশবাসীর জন্য। ঝগড়া করাটা তো খুব সোজা, নর্থ কোরিয়ার মানুষটি সবার সাথে ঝগড়া করে বসে আছে, বাট তাতে তাদের দেশের লোকেরা অনাহারে অর্ধাহারে রয়েছে। ঝগড়া না করে যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা যায়, সেটা মনে হয় বুদ্ধিমানের কাজ, যেটা ভারত করছে। এবং আমি এই করে, এতে কোনো সন্দেহ নেই, আজকের থেকে না। আপনি রাশিয়ান কোল্ড ওয়ারের সময় যদি দেখেন, পাকিস্তানকে ব্যবহার করে তারা আফগানিস্তান ট্রাইবগুলোকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে কোল্ড ওয়ারটা, মানে যেটা ব্যালেন্স অফ পাওয়ার ছিল সেটাকে নষ্ট হয়ে গেল এবং রাশিয়া টুকরো টুকরো হয়ে গেল। বাংলাদেশেও আমরা শুনছি, এবং আপনি যদি দেখেন সারা পৃথিবীতে বহু জায়গায় আমেরিকার এই রকম দাদাগিরি চলছে। হালে আমরা দেখছি ভেনেজুয়েলার ওপরে আমেরিকার টার্গেট চলছে। তো সেখানে এদের চিন্তা করা উচিত যে আমাদের যদি ভারতের সঙ্গে কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে শত্রুতা করুক, আর যদি ইন্টারেস্ট থাকে তাহলে অন্তত হাতটা গুটিয়ে নিক, কারণ না হলে দুটো তো একসাথে চলবে না। যে আমি আসিম মুনিরের সাথে লাঞ্চ খাবো, তার কাঁধে হাত দিয়ে কথা বলবো, আর তারপরে ভারতের প্রধানমন্ত্রীকে আমার ভালো বন্ধু বলবো, এটা হয় না। একটা মিক্সড মেসেজ যাচ্ছে ভারতের কাছে, কোথাও একটা ডিপ্লোমেসিতে ভুল হচ্ছে আমেরিকার। মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন তাকে দেখে নাকি 200 সেনা পালিয়ে যাচ্ছে, এবং এই মন্তব্যকে অবমাননাকর বলে মনে করেছেন প্রাক্তন সেনা কর্মচারী বা প্রধানরা, এবং তারা হাইকোর্টের কাছে এই মর্মে আপিল করেছিলেন যে তারা এর বিরুদ্ধে একটা ধর্নায় বসতে চান, এবং সেই ধর্নার অনুমতি দিল হাইকোর্ট। আপনি এক সময় দেশের সেনাবাহিনীতে ছিলেন, আপনি দেশকে সেবা করেছেন, এটা কতটা মর্মান্তিক ছিল আপনার কাছে? আমার কাছে ব্যক্তিগতভাবে আমি এটাকে মর্মান্তিক হিসাবে দেখি না, কারণ ভারত তো ডেমোক্রেসি, খুব স্ট্রং ডেমোক্রেসি। ওনার রাইট আছে যা ইচ্ছে বলবার, এবং অনভিপ্রেত বাট রাইট আছে, অধিকার আছে। আপনারও রাইট আছে, এবং যারা ধর্নাতে বসছেন তাদেরও রাইট আছে ধর্নার করবার। এবার আপনি যদি মনে করেন যে ডিফেন্সের মানুষ হিসাবে আমি এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি এই ব্যাপারে বলবো, আমি এইটুকুনি বলবো যে সেনাবাহিনী আমার মনে হয় একদম নিয়ম মেনে, কানুন মেনে, ন্যায়সঙ্গতভাবে কাজ করেছে। সেটা ওনার হয়তো ভালো লাগেনি, এবং সেই জন্য উনি কিছু অকথা কুকথা বলেছেন যে সেনাবাহিনী বিজেপির হয়ে কাজ করছে, বাট সেনাবাহিনী কোনো দলের হয়ে কখনো কাজ করেনি। আমরা যদি আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে দল তারা যদি ক্ষমতায় আসেন এবং ডিফেন্স মিনিস্টার তাদের হয়, তাহলে সেনাবাহিনী এক্স্যাক্টলি ওটা করবে যেটা সেখান থেকে অর্ডার আসবে, সেইভাবেই সেনাবাহিনী চলে। এবং আমি অনেকগুলো প্রধানমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টারের নিচে কাজ করেছি, দিল্লিতেও ছিলাম অনেক বছর, এবং সেখানে আমি আপনাকে এইটা হলফ করে বলতে পারি যে সেনাবাহিনী পার্টি পলিটিক্সের মধ্যে ঢোকে না। আমার যেটুকুনি জানা আছে, ডিফেন্স ল্যান্ডে প্রোগ্রাম করতে হলে পারমিশন নিতে হয়, এবং সেই পারমিশনটা অল্প সময়ের জন্য দেওয়া যায়। ওই মানে 2 দিন করে সপ্তাহে করবো আর 4 মাস রেখে দেবো, এইরকম সিস্টেমটা হয় না। সেটা ভদ্রতার খাতিরে, এক সৌজন্যের খাতিরে হয়তো একটু, মানে ঠিক 2 দিনের মাথাতেই ওরা খুলে দেয়নি, একটা সময় দিয়েছিল, যে তারপরে যখন বুঝেছে যে না এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে, তখন হয়তো খুলে দিয়েছে। এবং এটা কিন্তু আমি এটাও বলবো, এটা কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জমি নিয়ে প্রথম না। বেশ কয়েক বছর আগে অনেক ঝামেলা ছিল, তখন হয়তো আপনারা ছোট ছিলেন, কিন্তু বইমেলা নিয়ে বিশাল অশান্তি হয়েছিল, যে বইমেলাতে আর্মি কেন আমাদের করতে দেবে না, তার একটা আগুন লেগে গিয়েছিল। আগে হতো এই রবীন্দ্র সদনের সামনে, তো তারপরে কিন্তু তখন অন্য সরকার ছিল, অনেক কুকথা বলা হয়েছিল, এবং তারপরে কিন্তু বইমেলা সরেও যায়। তো এটা তো লিগ্যাল ব্যাপার, যদি ওনাদের মনে হয় সত্যি আর্মি কোনো অন্যায্য কাজ করেছে, তো দেশের কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, বাট ওনারা যাচ্ছেন না। ওনারা মুখে বলেছেন পারমিশন আছে, বাট পারমিশনটা আর্মি যেমন লিখিত জবাব দিয়েছে, ওনারা কোনো লিখিত পারমিশনের জবাব যাচ্ছেন না, কোর্টেও যাচ্ছেন না, মুখে বলে বেরিয়ে যান। কারণ ওই আমাদের দেশ গণতন্ত্র, যা ইচ্ছে বলা যায়, যাকে ইচ্ছা বলা যায়, এবং সেটা তো আজকের না। এবং উনি যে প্রথম বলেছেন বা শেষ বলেছেন তা না, আমি দেখেছি যে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন অন্যান্য দলের লোকেরাও বলেছিল সার্জিক্যাল স্ট্রাইক করেনি, আর্মি মিথ্যা কথা বলছে।
যায়নি। যখন এয়ারফোর্স বালাকোটের পুলওয়ামা ঘটনার পরে বোম ফেলেছিল তখনও প্রমাণ চেয়েছিল মানুষ। তো এইবার সিঁদুরের সময় তাই জন্য আটঘাট বেঁধে নেমেছিল ইন্ডিয়ান আর্মি, যেটা প্রমাণ চায় আমাদের দেশের লোকেরা নিজেদের আর্মির থেকে প্রমাণ চায়, তো একটু প্রমাণ দিয়ে ক্যামেরা টু শট ক্যামেরা দিয়ে পাঠিয়েছিল। এবং তারপরে অপোজিশনের অনেক লিডার সেই সব ফটোগুলো নিয়ে বিদেশে গিয়ে দেখিয়েছে সারা পৃথিবীতে অফ সিন্দুরের পরে। তাতে আমাদের পশ্চিমবঙ্গেরও অপোজিশনের মেম্বার অফ পার্লামেন্ট গিয়েছিলেন, শশী থারুর গিয়েছিলেন, কংগ্রেসের আরও অনেকে গিয়েছিলেন, হ্যাঁ, এনসিপির গিয়েছিলেন। তো এরা যারা কি শাসক দলের না, তারাও বিদেশে গিয়ে ভারতবর্ষের হয়ে কথা বলেছেন যে অফ সিন্দুর হয়েছে। বাট এটাও যে সার্জিক্যাল স্ট্রাইক প্রথমবার 2016-তে প্রমাণ চাওয়া হয়েছিল। তারপরে যখন বালাকোট এয়ার স্ট্রাইক হয় প্রমাণ চাওয়া হয়েছিল যে হয়তো এয়ারফোর্স করেনি, মিথ্যা কথা বলছে। তো এইটা একটা অদ্ভুত ব্যাপার, ডেমোক্রেসিতে এই ক্ষমতাগুলো থাকে, যা ইচ্ছা বলা যায় এবং পাশ কাটিয়ে চলে যাওয়া যায়, অ্যাকাউন্টেবিলিটি কম, বিশেষ করে রাজনৈতিক নেতাদের। এটা দুঃখের ব্যাপার, অভিপ্রেত না, বাট আমার মানে মর্মাহত বা কিছু হয়নি। আর্মি কারো কথায় চলে না, আর্মি চলে তার সুপিরিয়র অফিসারের কথায়। ঠিক আছে, আমাদের যেটা সিস্টেম, চাকরি যখন পাই তখন রাষ্ট্রপতির গেজেট বেরায়, চাকরি যখন ছাড়ি তখন রাষ্ট্রপতির পারমিশন থাকে। এবং আমাদের সিস্টেমে এই মানে লোকাল পলিটিক্যাল মুভসগুলো দেখবার কোনো প্রয়োজন হয় না। এবং আপনি শুনেছেন নিশ্চয়ই যে স্যাম মানেকশাকে ইন্দিরা গান্ধী নিজে যখন বলেছিলেন অ্যাটাক করো বাংলাদেশকে বাঁচাও, তখন উনি বলছেন 4 মাস সময় চাই করতে। তো আর্মি চোখে চোখ রেখে কথা বলে, এখানে মঞ্চটা খুলে দিয়েছে। আমার যতদূর মনে হয় ওনার অনেকবার রিকোয়েস্ট করেছিল, খোলেনি, তাই খুলে দিয়েছে। সেটাতে ওনাদের খারাপ লেগেছে, ওনাদের পলিটিক্যাল ভিউ পয়েন্ট থেকে মনে হয়েছে যেন শাসক দলের কথায় খুলেছে। আসলে আর্মি মনে হয় এই জমির কবজাটা বাঁচাবার জন্য করেছে এবং সেটা তাদের সম্পূর্ণ রাইট আছে। একটা শেষ প্রশ্ন করব যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রসঙ্গে বলেছেন যে বিজেপির হস্তক্ষেপে, বিজেপির উস্কানিতে গিয়ে আর্মি এই কাজ করেছে, মানে বিজেপি এই কাজটা আর্মিকে দিয়ে করিয়েছে। এবং আর একটা বিশ্রী কথা বলেছিলেন যে এর আগে ইলেকশন কমিশনকে দেশের শাসক দল নিজেদের ললিপপ বানিয়ে ফেলেছে, আর্মি বাকি ছিল এবং তার আর্মির ওপর ভরসা ছিল, কিন্তু সেই ভরসাটুকুও নষ্ট হয়ে গেল, কারণ তাদেরকেও নাকি ললিপপ বানিয়ে দেওয়া হয়েছে। যে আর্মি দেশের ডিফেন্স সিস্টেমের সবথেকে বড়, মানে সেই ডিফেন্স সিস্টেম দেশের, এবং সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তারা নিজেরা অনেক কষ্ট সহ্য করেন, সেই তাদের সম্বন্ধে ললিপপের মতো একটা মানে ছোট কথা ব্যবহার করলেন তিনি। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি ওটাই আবার বলছি, আমি রাজনীতিক নেতাদের কথা, সেটা আর্মি নিয়ে বলুন বা সিবিআই নিয়ে বা ইলেকশন কমিশন নিয়ে বা অন্য কোনো রাজনীতি, আমি এগুলোকে সিরিয়াসলি নিই না। আমি যেহেতু রাজনীতির মধ্যে যুক্ত না, আমি এগুলোকে দেখি যে আর্মি নিজের কাজটা করে যাবে। আর্মির কাজ হচ্ছে দেশকে সুরক্ষা দেওয়া, এবং নিজের দেশকে সুরক্ষা আর্মি তখন দেবে যখন নিজের অস্ত্র, নিজের ডকুমেন্ট, নিজের প্রপার্টি, নিজের সৈন্যদের ভালোভাবে সুরক্ষা দিতে পারবে। তো ফোর্ট উইলিয়ামটা তো আমাদের ল্যান্ড, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আর্মির ল্যান্ড, তারা সেটা বাঁচিয়েছে, মিসইউজ থেকে বা এনক্রোচমেন্ট থেকে বাঁচিয়েছে আমার মনে হয়। এবং সেটাতে মানে আমার মনে হয় যে এতদিন ধরে কেন রেখেছিল, আরও আগে খালি করে দিলে ভালো হতো। বাট বাকি পলিটিশিয়ানসদের আমি কি কমেন্ট করলেন, আমি সেটাকে এতটা সিরিয়াসলি নিই না, কারণ তারা পলিটিক্যাল রিজনসে করেন, পলিটিক্যাল মেসেজিং দেন। আর্মির বিরুদ্ধে কোর্টে যাওয়া যায়, ভারতবর্ষের আর্মি কোনো আদালতের বাইরে না, এবং কোর্টে গিয়ে জিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পার্মানেন্ট নিজেদের করে নেওয়া যায় যদি চায়। তো সেটাতে কোনো অসুবিধা দেখি না আমি, যদি কোর্ট আদেশ দেয় দিয়ে দেবে আর্মি। বাট এইগুলোতে এগুলো আমার মনে হয় যে রেটরিক, এটাতে আমি বেশি কমেন্ট করতে চাই না।